বছর শেষে আবারও জুলাই 2024-এর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সাবেক সরকার মানে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছরের মাথায় আবারও জুলাই এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে গঠিত হওয়া দল এনসিপি তাদের পদযাত্রা কর্মসূচি পালন করছে। আজকে গোপালগঞ্জে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জুলাইয়ের এই যে পদযাত্রা, যেটি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তারা বিগত বেশ কয়েকদিন ধরে তারা পালন করে আসছে। তারা বিভিন্ন জেলায় গিয়েছে এবং কোথাও খুব একটা তারা বাধার মুখে পড়েননি। এই জুলাইয়ের পদযাত্রা হঠাৎ করেই হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ। যদিও এটিকে তারা পদযাত্রা বলছিলেন, কিন্তু ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকে এনসিপি যারা বড় বড় নেতা রয়েছেন, সেটি সার্জিস আলম থেকে শুরু করে বাকি যারা রয়েছেন, তারা সবাই এটিকে মার্চ টু গোপালগঞ্জ হিসেবে তারা অভিহিত করেছেন। এবং এরপর থেকে সাধারণ মানুষ যারা যারা আসলে একটি পরিবর্তন দেখার আশা পোষণ করেছিলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নতুন বাংলাদেশ যেখানে হানাহানি থাকবে না, মত পার্থক্য থাকবে কিন্তু কোনো ধরনের বিভক্তি থাকবে না, বিভেদ থাকবে না, হামলা থাকবে না, মামলা থাকবে না, সেই মানুষগুলো মূলত আতঙ্কিত হয়ে পড়ে। কারণ পদযাত্রা হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ হলো এবং সেখানে গিয়ে কি কোনো ধরনের অনভিপ্রেত কোনো ধরনের ঘটনা সেখানে ঘটে কিনা। এবং আজকে সারা দিন ধরে আপনারা দেখেছেন সোশ্যাল প্ল্যাটফর্মে বা গণমাধ্যমগুলোতে কি পরিমাণ উত্তেজনার পরিস্থিতি ছিল পুরো গোপালগঞ্জে। এনসিপি নেতারা যেতে পারছিলেন না, রাস্তা বিভিন্নভাবে ব্লক করে রেখেছে গোপালগঞ্জের সাধারণ মানুষ, সেখানে গাছের গুঁড়ি ফেলে ব্লক করা হয়েছে, মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এবং গোপালগঞ্জে গিয়ে হাসনাত আব্দুল্লাহ তিনি মুজিববাদকে মুর্দাবাদ বলেছেন। তারপরে তারা অবরুদ্ধ হলেন পুলিশ সুপারের কার্যালয়ে, তারপর সেনাবাহিনী ট্যাঙ্কে করে তাদেরকে জীবন রক্ষা করতে হয়েছে, অনেকটা তাদেরকে পালিয়ে জীবন বাঁচাতে হয়েছে। মাত্র 1 বছর সময় লেগেছে। তারা নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে কেন গেছেন? হাসনাত আব্দুল্লাহ, সাজিস আলম, নাহিদ ইসলাম, আখতার, এরা সবাই বা তাসনিম যারা আছেন তারা সবাই এদেশে যারা তরুণ রয়েছেন, যারা একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, তারা এদের পেছনে সময় দিয়েছিলেন, সমর্থন জুগিয়েছিলেন তাদের পেছনে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন স্বপ্ন অনেকের ভেঙে খান খান হয়ে যাচ্ছে। যারা আওয়ামী লীগ বিরোধী তাদের কথা বলছি না, যারা বিএনপি বিরোধী তাদের কথা বলছি না, যারা এনসিপি বিরোধী তাদের কথা বলছি না, আমি বলছি একেবারেই সাধারণ মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা শান্তির প্রত্যাশায় রাজনৈতিক দলগুলোর প্রতিহিংসার রাজনীতির বাইরে এসে একটি মেলবন্ধন তৈরি হবে, সহাবস্থান তৈরি হবে, একটা রাজনৈতিক দলের সঙ্গে অন্য রাজনৈতিক দলে তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকবে, এমন প্রত্যাশা যারা করেছিলেন তাদের সবার স্বপ্ন ভঙ্গ হতে মাত্র 1 বছর সময় লেগেছে। দেখেন, আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে সবার নয়নের মণি বলা যায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন ক্ষমতা আরোহণ করার জন্য বাংলাদেশে এলেন, এয়ারপোর্টে নেমেই তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে প্রতিহিংসার রাজনীতি তিনি বন্ধ করতে চান। মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি, আমরা কেউ কারো উপরে হামলে পড়বো না। বিশ্বাস করেন সবাই, সাধারণ মানুষ যারা রয়েছে বা যারা আওয়ামী লীগের সমর্থকও ছিল, তারা সবাই আশান্বিত হয়েছিল হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেহেতু তিনি আমাদের একটা ইন্টারন্যাশনাল ফেস, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, আমাদের একমাত্র শান্তিতে নোবেল বিজয়ী মানুষ, তিনি দেশটাকে সোনার কাঠি রূপার কাঠির ছোঁয়া দিয়ে একেবারে আমূলে বদলে ফেলবেন। প্রতিহিংসার রাজনীতি তিনি বন্ধ করে দিবেন। মুজিবকে বড় করতে গিয়ে জিয়াকে ছোট করা, জিয়াকে বড় করতে গিয়ে মুজিবকে ছোট করা, এই ব্যাপারগুলো তিনি আসলে শেষ করে দিবেন। এগুলো থাকবে না, একটা সহাবস্থান তৈরি হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যতই দিন যাচ্ছে ততই যেন প্রতিহিংসার রাজনীতি আরো বেশি পরিমাণে মাথা চাড়া দিচ্ছে। তো যদিও রাজনীতিতে খুবই কমন একটি ফ্যাক্টর রয়েছে ডিভাইড অ্যান্ড রুল, যত বেশি তুমি বিভক্ত করতে পারবে তত বেশি তুমি শাসন করতে পারবে। জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে শাসকেরা শাসন করার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে। সে বিভক্ত জনগণ গত বছরের জুলাইয়ে আগস্টে এক কাতারে নেমে এসেছিল বলেই শেখ হাসিনা সরকারের 1.5 বছরের শাসন আমলের অবসান ঘটেছিল। কিন্তু পরিবেশ কিংবা পরিস্থিতি, সিনারিও কোনো কিছু কি কার্যত বদলেছে শুধুমাত্র সরকার পরিবর্তন হওয়া ছাড়া?
কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আসলে পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে, মানুষ আরো বেশি অসহিষ্ণু হয়ে পড়ছে। শেখ হাসিনার সময় অভিযোগগুলো ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, এগুলোকে যদি আমরা সত্য হিসেবে ধরে নেই, যদি এই সবকিছু আসলে আদালত ঠিক করে দিবেন, প্রকৃত বিচার হওয়ার পরে আমরা এগুলোকে সত্য হিসেবে বলতে পারবো। কিন্তু যদি সত্য হিসেবে ধরে নেই, বর্তমান বাংলাদেশে এই যে মব চলছে, সেটাকে কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে বিপরীত কোনো কিছু কি? আদৌ কিন্তু বিপরীত কোনো কিছু নয়। আপনার শত্রু কয়েকজন মিলে তারা আপনার উপরে একটা অভিযোগ তুলে এনে আপনাকে বেদম মারপিট করতে পারে। আপনি মারা গেলেও ওরকম ভাবে কোনো কিছু তৈরি হবে না, কোনো প্রতিক্রিয়া তৈরি হবে না। বলা হবে যে মব গ্রুপ আপনাকে মেরে ফেলেছে, যেটা নাম দেওয়া হচ্ছে মব জাস্টিস। এবং সরকারের উচ্চ পর্যায় থেকে যখন আবার মব এই বিষয়টাকে প্রেশার গ্রুপ হিসেবে এটিকে আরো লঘু করে দেয়া হয়, হালকা করে দেয়া হয়, তখন যারা এই দুষ্কৃতিকারী তারা তো আরো বেশি পরিমাণে আশকারা পায়। এবং আশকারা পাচ্ছে বলেই সারা দেশ জুড়ে নানান ধরনের ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি, হেন কোনো অপকর্ম নেই যেগুলো ঘটছে না। এনসিপি প্রতি আশাবাদী মানুষ যারা, তারা ভেবেছিল একটি নতুন স্বপ্ন নিয়ে তারা আসবে দেশের জন্য। সেখানে পরিচিত এমন অনেক মুখযুক্ত ছিলেন বা রয়েছেন যারা আসলেই মানুষ যাদেরকে পছন্দ করে, যেমন তাসনিম জারা, তার অনেক সুখ্যাতি রয়েছে, তিনিও যুক্ত হলেন। কিন্তু তাদের মুখ থেকে আমরা কখনো ওই ধরনের কোনো কিছু শুনতে পাবো না যেটা আসলে আশার বাণী শোনায়, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখায়। কারণ এনসিপি নারী নেত্রী যারা টপে রয়েছেন, তারাই সেখানে এনসিপি নেতাদের দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছেন। এমন অভিযোগ যখন যায়, তখন সেগুলোকে আরো বেশি পরিমাণে লঘু করে দেয়া হয়। যে দলটি তাদের নিজেদের নেত্রীদের সাথে জাস্টিস করতে পারে না, সে দলটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কতটুকু ভালো করবে এমন প্রশ্ন নিশ্চিতভাবে রাখাই যায়। তারা বলছেন তারা 300 আসনে প্রার্থী দিবেন, তারা জয়ী হবেন এবং তারা সরকার গঠন করবেন। তারা কখনো কখনো জামাতে ইসলামের সঙ্গে তারা যেমন ভাবে তারা মঞ্চে ওঠেন, আবার নারীদের সঙ্গে তারা তাদের নারী নেত্রীদের পাঠিয়ে দেন। সব দিকেই তারা রয়েছেন। তারা বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে নোংরা ভাষায় তারা স্লোগান দেন, আবার গোপালগঞ্জে গিয়ে যখন তারা বিপদে পড়েন তখন আবার অনেকেই বলেন যে বিএনপি কেন তাদের সঙ্গে যুক্ত হয়নি। এইভাবে যদি চলে, দেশটা তো তাহলে গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এটা কি আপনারা চান? দেশটা তো আমাদের সবার। আওয়ামী লীগ করলেও দেশে থাকতে হবে, বিএনপি করলেও দেশে থাকতে হবে, এনসিপি করলেও দেশে থাকতে হবে। তাহলে দেশটাকে কেন গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? প্রশ্ন রইল। কোথা থেকে দেখলেন জানাবেন। ধন্যবাদ।